ঠিক আছে একই কথা বুঝাইতে কইতে দিবা আরে যেটি মুখে বললা ওটি কইতে ওটি অটোপে কারেকশন করে দিত না মুখে কইতে এডিশনাল পয়েন্ট এইটা কি কিছু রিলেশন থেকে এটা আমরা লেখতে গেল আর বাকিটা মুখে কইতে হাতটা মিডিয়ার বন্ধু ও সহকর্মীগণ বা মত বিনিময় অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই জানেন আগামী 8 নভেম্বর আগরতলা প্রেস ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশগ্রহণ করবেন প্রেস ক্লাবের সমস্ত সদস্য বা সদস্যগণ। সেই দিক থেকে এটা একটা ভ্রাতৃপ্রতিম প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতাও বলা যেতে পারে। আমরা নির্বাচনের আগেও প্রেস ক্লাবের সদস্য আছি, নির্বাচনের পরেও থাকবো। এই অন্তর্বর্তীকালীন সময়ে একটু উত্তেজনা, একটু টেনশন, একটু উত্তপ্ত বা কঠোর বাক্য বিনিময়, বিশেষ করে সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে সেটা হয়ে থাকে। এবার একটু তীব্রতা বেশি, কারণ যেহেতু এখন সোশ্যাল মিডিয়া খুবই একটা শক্তিশালী মাধ্যম। তো এই সমস্ত কিছু নির্বাচনের অঙ্গ সবই ছিল, এখনো আছে, এবার একটু বেশি তীব্র এইটুকুই মাত্র। কিন্তু আমাদের প্রেস ক্লাবের সদস্যরা যারা আমরা আছি, আমাদের মধ্যে সম্পর্ক আগে যেমন ছিল এখনো থাকবে। তো এর মধ্যেও কতগুলি ইস্যু সামনে চলে এসছে, সেগুলো এখানে যারা আমার সঙ্গে অন্য বক্তারা আছেন, যেমন সন্ধান পত্রিকার সম্পাদক বর্ষিয়ান প্রভাত প্রতীক সুবলদেব মহোদয়, আজকের কোরিয়ার পত্রিকার সম্পাদক শ্রী সানিদেব রায় মহোদয়, ত্রিপুরা অবজারভারের অরুণনাথ এবং ত্রিপুরা info.com-এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক শ্রীজয়ন্ত দেবনাথ মহোদয়, ওনারাও এটা সেটা ব্যাখ্যা করে বলবেন। আর বিশেষ একটি বিষয়ে আমি আলাদাভাবে একটু বক্তব্য রাখবো, সেই জন্য আমি আপনাদের ধৈর্য কামনা করছি। সেটা এই মুহূর্তে নয়, সেটা পরবর্তী সময়। এখন আমার সহযোগী বক্তারা যারা আছেন তারা আপনাদেরকে এই সেই আগরতলা প্রেস ক্লাব যে প্যানেল নির্বাচনে অবতীর্ণ হয়েছে তাদের বিভিন্ন প্রার্থীদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবে। আপনারা দয়া করে এটা একটু ভালোভাবে লক্ষ্য করে নিন। এরপর আমাদের মূল বক্তব্য চালু হবে। উদ্ভ্রান্তি নিরসনের জন্য আজকের ফরিয়াদ পত্রিকার মাননীয় সম্পাদক শাহিদ বাবু ইতিমধ্যেই উল্লেখ করেছেন একজন কেবল টিভি চ্যানেলের সম্পাদকের নাম, আপনারা জানেন। তিনি সম্প্রতি কোনো সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছেন, আমি এবং শাহিদ বাবুর প্রতি একটা আপাতত শ্রদ্ধা নিবেদন করে যে আমরা কোনো স্থানীয় ব্যক্তি। একই সঙ্গে তিনি বলেছেন যে মহাভারতে পাণ্ডবদের গুরু দ্রোণাচার্য নিহত হয়েছিলেন পাণ্ডবদের হাতে। এটা কিন্তু আর হুমকি না সতর্ক বার্তা, এটা আমাদের বোধগম্য হয়ে যায়। তবে আমি এই তথ্যটা একটু সত্যভাবে আপনাদের সামনে রাখতে চাই যে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের 15 দিনে পাণ্ডব এবং কৌরবদের গুরু দ্রোণাচার্যের যে মৃত্যু, সেটা প্রকৃত যুদ্ধের মৃত্যু ছিল না, সেটা ছিল একটি ঠান্ডা মাথায় খুন। 15 দিনের যুদ্ধে দ্রোণাচার্য যখন অপ্রতিরোধ, কেউ তাকে প্রতিরোধ করতে পারছেন না, তখন তাকে যুদ্ধে পরাস্ত করার জন্য একটি মিথ্যা কথা বলা হয় তাকে। ধর্মরাজ যুধিষ্ঠির নিজে বলেন যে আপনার পুত্র অশ্বত্থামা নিহত হয়েছে এই যুদ্ধে, অথচ সেদিন অশ্বত্থামা নামে একটি হাতি নিহত হয়েছে। নিজের একমাত্র সন্তান পুত্র অশ্বত্থামার মৃত্যুর খবর শুনে গুরু দ্রোণাচার্য মানসিক বৈকল্যে আক্রান্ত হয়ে পড়েন এবং এই যুদ্ধক্ষেত্রে সমস্ত অস্ত্র পরিত্যাগ করে
তিনি ধ্যানস্থ হয়ে পড়েন, যাতে তিনি নিজেই সমাধি অর্জন করতে পারেন, অর্থাৎ মৃত্যুবরণ করতে পারেন। ঠিক এই সময় যখন গুরু দ্রোণাচার্য ধ্যানস্থ এবং নিরস্ত্র, তখনই পাঞ্চাল রাজ্যের যুবরাজ ধৃষ্টদ্যুম্ন অত্যন্ত কাপুরুষের মতো গিয়ে গুরু দ্রোণের শিরচ্ছেদ করে। সুতরাং এই কথাটা মাথায় রেখে কেবল টিভি চ্যানেলের সম্পাদক সেবা ভট্টাচার্য মহোদয় কি বলতে চেয়েছেন সেটা আমাদের বোধগম্য হয়নি। আমি আপনাদের সামনে আমার শরীরের জ্ঞান বুদ্ধি অনুযায়ী তথ্যটা তুলে ধরলাম, মহাকাব্যের তথ্য। সেটা সাধারণ মানুষ বা প্রেস ক্লাবের নির্বাচনে যারা ভোটদান করবেন তাদেরও অবগতির জন্য, সবাই যাতে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেন। ধন্যবাদ। আজকে আপনারা সবাই এসছেন। প্রথমেই আমি আপনাদের আসন্ন দীপাবলির শুভেচ্ছা জানাই। পাশাপাশিভাবে কোভিড আক্রান্ত মহামারীর সময়ে প্রেস ক্লাবে নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনের বিভিন্ন দিক আমি সেভ আগরতলা প্রেস ক্লাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের এই নির্বাচনের যে থিম, আমরা কেন এই প্রতিদ্বন্দ্বিতা করছি, কেন এবারে নির্বাচনে আমরা আমাদের প্যানেলকে সবার সামনে নিয়ে এসেছি, সেই প্রসঙ্গে বলতে গিয়ে এর একটা প্রেক্ষাপট, আমি লিখিত প্রেক্ষাপট আমার সামনে রয়েছে, আমি সেটা তুলে ধরছি। সেটা থেকে এটা বলা হচ্ছে যে বৈশ্বিক মহামারী ও মহামান্দা আক্রান্ত এই প্রবল দুঃসময়ে সাধারণ জনগণের অসহায়তাকে তুচ্ছ করে দিয়ে একচেটিয়া পুঁজি ও ক্ষমতালোভী রাজনৈতিক প্রভুরা সভ্যতা, সংস্কৃতি ও মূল্যবোধকে তছনছ করে দেবার এক কূট ও ন্যাক্কারজনক খেলায় মেতেছে। এই মুহূর্তে যার যা কিছু সম্বল তা নিয়ে রুখে দাঁড়াতে না পারলে প্রলয় অবশ্যম্ভাবী। এখানে উল্লেখ্য, একচেটিয়া পুঁজি ও ক্ষমতালোভীদের এই কুৎসিত আস্ফালনের বিরুদ্ধে যুগে যুগে শির দ্বারা সোজা রেখে রুখে দাঁড়িয়ে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী তথা সংবাদ মাধ্যম নিজেদের সম্মান ও স্বকীয়তা অর্জন করেছে। ফলে যুগে যুগেই অশুভ শক্তি তার কুৎসিত আক্রমণের প্রাথমিক লক্ষ্য হিসেবে শিল্পী, সাহিত্যিক ও বুদ্ধিজীবীদের পাশাপাশি সংবাদ মাধ্যমের উপরেই আক্রমণ নামিয়ে এনেছে। সংবাদ মাধ্যমকে নির্বিষ ধোরা সাপে পরিণত করে তার প্রতিবাদী ফলাকে ভারী বুটের তলায় পিষে দিতে পারলেই যে কূট উদ্দেশ্য সাধনের 16 আনার মধ্যে 10 আনা অগ্রগতি হাতের মুঠোয়, তা এই অশুভ শক্তির অজানা নয়। তাই এই প্রচেষ্টার প্রাথমিক পর্যায়ে কোথাও যেমন এই অশুভ শক্তির মূল হাতিয়ার হয়ে উঠছে অর্থনৈতিক টোপ বা সামাজিক প্রলোভন, কোথাও বা হাতিয়ার হয়ে উঠেছে রক্তচক্ষু বা হুমকি। ফলশ্রুতিতে আপনারা জানেন, আপনারা দেখতে পান, আপনারা যেহেতু মাধ্যমে আছেন, আপনারা খুব ভালো করেই লক্ষ্য করছেন যে এই বিশ্বের বহু গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমকে আজ ভারী বুটে মাথা রেখে বিদূষকের ভূমিকায় আত্মসমর্পিত হতে দেখা যাচ্ছে। আবার বলছি, এর বাইরে নয়, এই ছোট্ট রাজ্য ত্রিপুরাও। ফলে সংঘবদ্ধ হওয়াটা খুব জরুরি। কালো সন্ধির এই আসন্ন মুহূর্তে আগরতলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে আগামী 8 নভেম্বর রবিবার। রাজ্যের ঐতিহ্যবাহী প্রতিবাদ মুখর সাংবাদিক বন্ধুরা এই আসন্ন দুর্যোগময় সংখ্যায় প্রদীপ জেলে অন্ধকারকে দূরে ঠেলবেন, না অন্ধকারের কাছে চির আত্মসমর্পণ করবেন, তা নির্ধারিত হবে এই ভোটের ফলাফলে। নিয়ত নির্যাতিত হয়েও রাজ্যের চির উন্নতশীল সংবাদ মাধ্যম তথা সাংবাদিক বন্ধুরা তাদের দিন প্রতিদিনের অকুত ভয় লড়াইয়ে বাক স্বাধীনতা ও স্বকীয়তার যে গর্বিত পতাকাকে এতকাল চির উড্ডীন রেখেছেন, আজ রক্তচক্ষু ও কুৎসিত প্রলোভনের ইশারায় তাকে অবনমিত হতে দেবেন কিনা তা স্থির করতে হবে। তাই প্রেস ক্লাবের সঠিক নির্বাচন মণ্ডলী বেছে নেওয়ার এই লড়াইকে কোনো ব্যক্তি বা প্যানেলের বিরুদ্ধাচরণ করার লড়াই না ভেবে ঘনায়মান অন্ধকারকে রুখে দেবার লড়াই হিসাবে বিবেচনা করার আহ্বান রইল। নিছক কোনো ব্যক্তি প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, বরং আপনাদের প্রত্যেকটি গণতান্ত্রিক ভোট সম্মিলিতভাবে আপনার আমার বাক স্বাধীনতার সুরক্ষা তথা স্বকীয়তা রক্ষার দুর্ভেদ্য প্রাচীর হিসেবে পরিগণিত হোক, এই কামনা করে সেভ আগরতলা প্রেস ক্লাবের প্যানেল ভোট প্রার্থীরা আপনাদের সবার কাছে ভোট চাইছি। আমরা যেটা বলতে চেয়েছি আমাদের এই থিম বক্তব্যে, সেটা অত্যন্ত পরিষ্কার। আমরা বলতে চেয়েছি যে একটা সময়, একটা কজ, একটা কার্যকারণ, এই কার্যকারণের বিরুদ্ধে
আমরা মাঠে নেমেছি বারবার, আমরা বারবার মাঠে নেমে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, এমনকি গ্রেপ্তারও হয়েছি। আজকে আমরা সেই আন্দোলনের ধারাবাহিকতা হিসাবে বা সেই আন্দোলনের রেশ ধরে আমরা মনে করেছি যে এই দুঃসময়ে প্রেস ক্লাবের পাশে দাঁড়ানো উচিত, প্রেস ক্লাবের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত। কূটকৌশলে প্রেস ক্লাবকে দখল করার বা সংকীর্ণ রাজনীতিকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার যে খেলা দীর্ঘদিন ধরে প্রেস ক্লাবের এই অঙ্গনে চলছে, সেটাকে প্রতিহত করবার জন্য একটা প্রগতিশীল বাহিনী এগিয়ে এসেছে সাংবাদিকদের মধ্য থেকে। আপনাদের সবার সমর্থন নিয়ে, সবার শুভেচ্ছা নিয়ে, সবার আশীর্বাদ দিয়ে এবং প্রত্যেকের স্বার্থ যেহেতু এর মধ্যে জড়িত, প্রত্যেকের আগামী দিন যেহেতু এটার সঙ্গে জড়িত, আপনারা প্রত্যেকে এই প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরাও বলতে চাই আমাদেরও কোনো প্রতিপক্ষ সেই অর্থে নেই, আমাদেরও প্রতিপক্ষ কোনো ব্যক্তি নয়, কিন্তু প্রতিপক্ষ নেই এই কথাটা আমরা বলতে পারবো না। প্রতিপক্ষ অবশ্যই আছে, প্রতিপক্ষ একটা অন্ধকার, প্রতিপক্ষ একটা ঘোলাটে ভবিষ্যৎ, একটা বিভ্রান্ত করে দেওয়ার পরিকল্পনা, যার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। আমরা চাই সমস্ত চক্রান্ত ভেদ করে আমাদের প্রার্থীরা জয় ছিনিয়ে আনবে এবং আগামী দিন প্রেস ক্লাবের পূর্বতন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনবে এবং আমাদের প্রার্থীরা সেই কাজে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করবে। সেক্ষেত্রে আমরা যে অঙ্গীকারগুলি করেছি, আগামী দিনের পরিকল্পনায় যে অঙ্গীকারগুলি আমরা রেখেছি, সেগুলি এরকম। আমরা সভ্যপথ দ্বারা বঞ্চিত করে ব্যক্তি স্বার্থের সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য সাধনে প্রেস ক্লাবের ব্যবহারকে ব্যবহার করতে না দেওয়া, কোনোভাবেই ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য কোনো রাজনৈতিক বা দলীয় সংকীর্ণতাকে প্রশ্রয় দিয়ে প্রেস ক্লাবকে কলুষিত করা যাবে না। তার বিরুদ্ধে আমাদের যারা জয়ী হয়ে আসবেন তারা সক্রিয়ভাবে ব্যারিকেড তৈরি করবেন। আমরা বলতে চাই ন্যূনতম মূল্যে চাল, জল, খাবার সহ দ্বীপ্রাহরীর আহারের ব্যবস্থা আমরা করব। আমরা জানি প্রেসের কাজ করবার জন্য আমাদের যে বন্ধুরা, বিশেষ করে আলোকচিত্রী বন্ধুরা যারা সারাদিন ঘুরে বেড়ান, তারা বাড়ি থেকে খাবার সময়টুকু পর্যন্ত পান না। প্রেস ক্লাবে যদি একটা ন্যূনতম মূল্যে খাবার ব্যবস্থা থাকে, যা বিভিন্ন প্রেস ক্লাবে এমনি ব্যবস্থা করা আছে, এখানে সেই ব্যবস্থাটি আমরা করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কারণ এটা আমাদের দ্বিতীয় পয়েন্টে আমরা রেখেছি, আমরা বিশেষভাবে এটার উপর জোর দিচ্ছি, যেভাবেই হোক আমরা এই ব্যবস্থাটি করবো আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য। 3 নম্বর পয়েন্টে আমরা বলেছি রাজ্যের যে কোনো প্রান্তে পেশাগত কাজ সম্পাদন করতে গিয়ে লাঞ্ছিত হওয়া সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে 24 ঘন্টার মধ্যে অপরাধী গ্রেপ্তারের আন্দোলন গড়ে তোলা তথা রাজ্য সরকারকে সাংবাদিকের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণে বাধ্য করা। আপনাদের অভিজ্ঞতা থেকেই আপনারা জানেন, শুরু থেকেই এ রাজ্যে বিভিন্ন সময় কখনো রাস্তার মাফিয়াদের হাতে, কখনো বা রাজনৈতিকভাবে সাংবাদিকরা আক্রান্ত হয়েছে, কখনো আক্রান্ত হয়েছে তাদের ব্যবহার্য জিনিসপত্র, ক্যামেরা থেকে শুরু করে কলম ভেঙে দেওয়া হয়েছে। বাড়িতে গিয়ে গভীর রাতে সাংবাদিককে আক্রমণ করে রক্তচক্ষু দেখিয়ে ভয় দেখানো হয়েছে। আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তুলতে চাই এবং এই রাজ্যের যে কোনো প্রান্তে যেখানেই কোনো সাংবাদিক লাঞ্ছিত হবে 24 ঘন্টার মধ্যে আমরা প্রতিকার চাইব, 24 ঘন্টার মধ্যে আমরা গ্রেপ্তার চাইব এবং পাশাপাশিভাবে সেই লাঞ্ছিত এবং আহত সাংবাদিকের সুচিকিৎসার ব্যবস্থা যাতে রাজ্য সরকার করে তার বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব। জ্ঞানচর্চার অন্যতম কেন্দ্র হিসাবে নিয়মিত কর্মশালা, আলোচনা চক্র ও গুণীজনদের সাথে মত বিনিময়ের ব্যবস্থা করা। আপনারা জানেন যে কোনো জ্ঞান কেন্দ্রে, বিশেষ করে প্রেস ক্লাবের মতো এমনি একটা সচেতন যে সংস্থা, সেই সংস্থায় নিয়মিত কর্মশালা, আলোচনা চক্র সেগুলি পাওয়া উচিত। বাইরে থেকে যারা ঋদ্ধ সাংবাদিক রয়েছেন অন্যান্য প্রদেশে, সেই সমস্ত ঋদ্ধ সাংবাদিক যারা বিভিন্ন সমস্যার মোকাবিলা করেছেন, তাদেরকে এই রাজ্যে এনে আমাদের সাংবাদিক বন্ধুদের সামনে আমরা উপস্থিত করতে চাই, উপস্থাপিত করতে চাই, যাতে করে তাদের সেই অভিজ্ঞতা, তাদের সেই জ্ঞান প্রতি মুহূর্তে আমাদের সাংবাদিক বন্ধুদের উৎকর্ষ বৃদ্ধিতে একটি প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। আমরা এই ব্যাপারে ভীষণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এটা শুধু স্লোগান হিসাবে রাখছি না, আমরা যে কোনোভাবে আমরা এই কাজগুলি করবার চেষ্টা করব। প্রতিটি পয়েন্ট আমরা যেগুলো তুলে আনছি, আমরা অনেক মিটিং করে নিজেদের মধ্যে আলোচনা করে কতটুকু পারবো, কতটুকু পারবো না, তার পর্যালোচনা করে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি আমরা এই কাজগুলি করবই। তাই এই জ্ঞানচর্চার বিষয়টি বা সাংবাদিক কোথাও হেনস্থা হলে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবিটি, বা এই যে একটা ন্যূনতম মূল্যে চা, জল, খাবার সহ দ্বীপ্রাহরিক আহারের ব্যবস্থা করার ব্যাপারগুলি
আপনারা অবশ্যই বিশেষভাবে এইগুলির উপর আলোকপাত করবেন, কারণ এগুলি আমাদের প্রতিদিনের সাংবাদিকদের স্বার্থের সঙ্গে জড়িত, কাজের সঙ্গে জড়িত। আমরা চাইব তেমনিভাবেই কর্মশালা বা আলোচনা চক্র বা গুণীজনদের ডেকে এনে এই রাজ্যে আলোচনার মাধ্যমে আমাদের উৎকর্ষ বৃদ্ধি হবে। সরকারি মুখাপেক্ষী না থেকে সচল ও স্থির আলোকচিত্রী সাংবাদিকদের জন্য সম্পাদনা সহ উন্নত প্রযুক্তির পরিকাঠামো গড়ে তোলা প্রেস ক্লাবের প্রয়োজন। প্রেস ক্লাবে আলোকচিত্রী বন্ধু যারা স্থির ছবি তোলে, স্টিল ক্যামেরার ছবি তোলে বা যারা মুভি ক্যামেরাতে ছবি তোলে, তাদের প্রত্যেকেরই এডিটিং সহ বিভিন্ন প্রযুক্তিগত দিক রয়েছে। যার একটা এডিটিং হাউস, এডিটিং হল, এডিটিং স্যুট এই প্রেস ক্লাবে যদি স্থাপিত করা থাকে, তবে তাদের কাজের পক্ষে সেটা সহায়ক হয়। ছুটে ছুটে তাদের স্টুডিওতে তাদের যেতে হয় না, তারা এখানে বসে সেই কাজটুকু সম্পাদন করতে পারে। সেই দিকে মাথায় রেখে আমরা এই প্রতিশ্রুতি রাখছি, এই পরিকল্পনার কথা আপনাদের সামনে বলছি যে আগামী দিন আমরা একটা এডিট স্যুট সহ অত্যাধুনিক ব্যবস্থা এখানে রাখবো, যাতে করে আমাদের স্থির আলোকচিত্রী মানে স্টিল ফটোগ্রাফার্স এবং মুভি ফটোগ্রাফার্সদের কাজের সুবিধা হয়। আমাদের 6 নম্বর পয়েন্টে আছে সাংবাদিকদের আর্থিক বিকাশ ও পেশাগত উৎকর্ষ বাড়াতে উদ্যোগী হবে আগামী দিনের যে কমিটি। 7 নম্বরে আছে আগরতলা প্রেস ক্লাবের সংবাদ মাধ্যমের কর্মী ও তাদের পরিবারের জন্য অত্যাধুনিক বিনোদন কেন্দ্র ও শরীর চর্চা কেন্দ্রের ব্যবস্থা করা। আমরা সবাই 24 ঘন্টা 24/7 কাজের মধ্যে থাকি, সমস্ত সময় খবর নিয়ে আমাদের কারবার, অথচ আমাদের মনের উৎকর্ষ বৃদ্ধি করবার জন্য আমাদেরও মাঝে মাঝে বিনোদনের প্রয়োজন হয়। সেই সুস্থ বিনোদনের ব্যবস্থা এই প্রেস ক্লাবে করা হবে বা এই প্রেস ক্লাবের তত্ত্বাবধানের বাইরে করা হবে। তাতে আমাদের বিভিন্ন সাব ডিভিশনে থাকা বন্ধুরা, মহকুমা শহরে থাকা বন্ধুরা, তাদের পরিবার এবং আগরতলার রাজধানীতে থাকা বন্ধুরা এবং তাদের পরিবার যাতে অংশগ্রহণ করতে পারেন সরাসরিভাবে, কখনো দর্শক হিসাবে, কখনো বা পার্টিসিপেন্ট হিসাবে, সেই ব্যবস্থায় আমরা মনোযোগী হব। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আগরতলা প্রেস ক্লাবের সদস্য সহ রাজ্যের কর্মরত সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের চিকিৎসা সহায়তার জন্য পৃথক তহবিল প্রেস ক্লাবের পক্ষ থেকে গঠন করা হবে। বেসরকারি উদ্যোগপতিদের পাশাপাশি সাহায্যের পাশাপাশি ক্লাবের বাৎসরিক আয়ের একটা অংশ এই তহবিলে দান করা হবে। আমরা সাংবাদিক এবং সাংবাদিক ভাইদের পরিবারের চিকিৎসার বিষয়ে এই কমিটিতে সিদ্ধান্ত নিয়ে আমরা চিকিৎসা সংক্রান্ত সাহায্য বাড়িয়ে দেব এবং সেই ক্ষেত্রে আমরা এই শহরে, এই রাজ্যে যে উদ্যোগপতিরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন তাদের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে এবং প্রেস ক্লাবের যে নিয়মিত যে রোজগার তার একটা অংশ আমরা এই কাজে ব্যবহার করব। আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আগরতলা প্রেস ক্লাবের সদস্য সহ রাজ্যের সমস্ত সাংবাদিকদের স্বাস্থ্য বীমার অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। আমরা একটা স্বাস্থ্য বীমার উদ্যোগ নিচ্ছি, সেটা কত হবে সেটা আলোচনার মাধ্যমে স্থির হবে। এই মুহূর্তে আমরা এমনি কিছু একটা আকাশ কুসুম কল্পনার অবতারণা করতে চাই না, যেটা অন্যরা করেছেন। আমরা সেটা সম্ভব কিনা আপনারাও ভেবে দেখবেন। আমরা এমনি কোনো আকাশ কুসুম গল্প এখানে করতে চাই না। সম্ভবের মধ্যে থেকে, যেটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সহায়তায় সম্ভবের মধ্যে থেকে যে কাজটা করা যায় সেটা আমরা করার চেষ্টা করব। সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধির জন্য প্রবীণ প্রয়াত সাংবাদিকদের সম্মানে বিভিন্ন স্তরের বার্ষিক প্রতিযোগিতার ব্যবস্থা করা হবে, যাতে পরিশীলিত প্রতিযোগিতার পরিবেশ এ রাজ্যের সংবাদ মাধ্যমে গড়ে তোলা যায়। এ রাজ্যে খেলাধুলার একটা দীর্ঘ ইতিহাস আছে। প্রেস ক্লাবও বিভিন্ন সময় খেলাধুলায় অংশগ্রহণ করেছে। সেটাকে আমরা আরো অর্গানাইজড করার চেষ্টা করব এবং সেটা করার ক্ষেত্রে আমাদের যে সমস্ত এই রাজ্য স্তরে যারা কিংবদন্তি হয়ে রয়েছেন, বিভিন্ন সাংবাদিকতার ক্ষেত্রে যারা আজকে আমাদের মধ্যে নেই, তাদের আমরা প্রায় ভুলেই গেছি। বিশেষ প্রয়োজন ছাড়া আমরা তাদের নাম উল্লেখ করি না। আমরা তাদের নামে বিভিন্ন টুর্নামেন্ট এই প্রেস ক্লাবের পক্ষ থেকে ছাড়া যায় কিনা বা তাদের নামকে সামনে রেখে আমরা এই ধরনের উদ্যোগ নিতে পারি কিনা সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। অন্যান্য রাজ্যের মতো আগরতলার গৃহহীন সাংবাদিকদের যাতে স্বল্প মূল্যে আবাসনের সুযোগ পায়, এর জন্য উদ্যোগ নেবে সেই আগরতলা প্রেস ক্লাব মঞ্চের বিজয়ী কমিটি। আবাসনের একটা অসুবিধা তো আমাদের সাংঘাতিকভাবে রয়েছে, প্রথম থেকেই আমরা এই দাবিটি তুলছি। এই দাবিটিকে আরো সংহত করবার জন্য আমাদের বিজয়ী কমিটি অবশ্যই ভূমিকা পালন করবে, কারণ আবাসনের সমস্যা
ভীষণভাবে রয়েছে আমাদের প্রেস ক্লাবের বন্ধুদের, অতএব সেটির উপর আমরা অত্যন্ত জোর দিচ্ছি। শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিক হত্যাকারীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে কেন্দ্র ও রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করে। আপনারা জানেন, শহীদ সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য এবং সঠিক তদন্ত করে আসল হত্যাকারীদের খুঁজে নেওয়ার জন্য আমাদের প্রবীণ সাংবাদিক, এই রাজ্যের প্রবীণ সাংবাদিক এবং সম্পাদক সুবোধের নেতৃত্বে দীর্ঘ সময় ধরে এই রাজ্যে আন্দোলন চলেছে। এই আন্দোলনে আপনারা বহুল অংশে উপস্থিত থেকেছেন এবং দাবি তুলেছেন। এই রাজ্যে যিনি এখন মুখ্যমন্ত্রী হয়ে আছেন বিপ্লব কুমার দেব, উনিও প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের আগে এবং পরে উনি বারবারই বলেছেন যে সিবিআই এর মাধ্যমে এদের হত্যাকারীদের খুঁজে বের করা হবে এবং উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আমরা এই ব্যাপারটি বিশেষ বিষয় হিসেবে রাখছি। আমরা এই ব্যাপারটি নিয়ে আরও সিরিয়াস ভূমিকা পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি, কারণ স্বয়ং সুবোধে এবার আমাদের মধ্যে আছেন, এই কমিটির প্রধান হিসাবে আছেন। পরে ওনার সরাসরি তত্ত্বাবধানে আমরা এই লড়াই পরিচালনা করব। প্রেস ক্লাবের হৃত গৌরব পুনরুদ্ধার ও সমস্ত অংশের সাংবাদিকদের সদস্যপদ প্রদান করে সকলের জন্য সমান সুযোগ সম্প্রসারণ করা হবে, সেই আগরতলা প্রেস ক্লাব মঞ্চের বিজয়ী কমিটির প্রাথমিক দায়িত্ব। প্রেস ক্লাবের হৃত গৌরব, প্রেস ক্লাবের হৃত গৌরব কথাটা মানে যে গৌরব আপাতত প্রেস ক্লাবের নেই, এটা হারিয়ে গেছে। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় প্রেস ক্লাবের নেতৃত্বে থেকে বিভিন্ন জন বিভিন্নভাবে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য তোষামদের আশ্রয় নিয়েছে, যেটা এজ এ হোল সার্বিকভাবে প্রেস কমিউনিটি, সাংবাদিক প্রজাতির কাছে খুব বেদনাদায়ক এবং অপমানজনক হয়েছে। আমরা সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবো। আমাদের প্রথম পয়েন্টে আমরা বলেছি যে বহু সাংবাদিক, আমি ব্যক্তিগতভাবেও জানি বা আমাদের আজকে যারা নেতৃত্বে আছেন এরাও জানেন যে বহু সাংবাদিক যারা অনেক বছর ধরে এখানে কাজ করছেন, এবারে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছেন না, কারণ তাদের প্রেস ক্লাব মেম্বারশিপ ওদের নেই। এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু সাংবাদিক যিনি সত্যিকার অর্থে সাংবাদিক, তিনি প্রেস ক্লাবের মেম্বারশিপ পাচ্ছেন না, সেটা কোনো মতেই কাঙ্ক্ষিত নয়। কেন পায়নি এতদিন, কি কারণে এদেরকে দেওয়া হয়নি, কি কারণে বঞ্চিত করা হয়েছে, তার যেমনি করে একটা তদন্ত হবে, তেমনি করে প্রেস ক্লাবকে ক্ষুদ্র বা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কারণ ব্যক্তির স্বার্থে ব্যক্ত করার বিপক্ষে দাঁড়াবে এই কমিটি। প্রেস ক্লাবের পদমর্যাদা ব্যবহার করে ব্যক্তিগত উপার্জন মধ্যে সেটা একই কথা। প্রেস ক্লাবের পদমর্যাদা ব্যবহার করে কিছু কিছু মানুষ তাদের ব্যক্তিগত সামাজিক নিরাপত্তার দিকটা, সুরক্ষার দিকটা যেমন সুনিশ্চিত করেছে, তেমনি করে তাদের ব্যক্তিগত ফান্ডকেও স্ফীত করেছেন। আপনারা জানেন, আপনারা সবাই প্রেসের লোক। আমরা এখানে সাধারণ নির্বাচনে আসিনি যে সাধারণ মানুষকে প্রমাণ দিয়ে বোঝাবো। আপনাদের প্রত্যেকেই অবগত রয়েছে কারা এই কাজটি করেছেন, কিভাবে করেছেন। আপনারা এর বিরুদ্ধে, এই প্রবণতার বিরুদ্ধে, এই প্রচেষ্টার বিরুদ্ধে আগামী দিন প্রেস ক্লাব এই জায়গায় পৌঁছে যাওয়ার বিরুদ্ধে আপনারা ভোটটা দেবেন। আমরা সেটাই আপনাদের কাছে চাই। ফলে যে পদমর্যাদা ব্যবহার করে আগামী দিন যাতে কোনোভাবেই কেউ আর্থিক সম্পদ, ব্যক্তিগত সম্পদ না বাড়াতে পারে, সেদিকে যেমন আমরা সচেষ্ট থাকবো, তেমনি করে আমরা তদন্ত করার চেষ্টা করবো গতদিন কারা কারা এইভাবে তাদের আর্থিক সম্পদকে স্ফীত করেছে। অভিজ্ঞতা সম্পন্ন উপযুক্ত সাংবাদিকদের সরকারি স্বীকৃতি পেতে সাহায্য করবে সেভ আগরতলা প্রেস ক্লাবের মঞ্চ। আমরা এটা বলতে চাইছি, অভিজ্ঞতা সম্পন্ন যে সাংবাদিকরা রয়েছেন রাজ্যে, তারা সরকারি বহু পদ পেতে পারে, এমনি বহু ব্যবস্থা রয়েছে। এই জায়গাগুলিতে আমাদের কমিটি সচেষ্ট হবে। আপনারা খোঁজ নিলেই জানবেন বা আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সরাসরিভাবে বিভিন্ন সরকারি পদে এই রাজ্যের বহু প্রবীণ জার্নালিস্ট যাবার যোগ্যতা রাখেন এবং যেতে পারেন। তাদেরকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, সেই সম্মানটুকু আদায়ের জন্য আমরা লড়াই করব। পাশাপাশিভাবে যারা উঠে আসছে আগামী দিনের সাংবাদিক হিসেবে, তারাও যেন সরাসরি সরকারি সাহায্য থেকে বঞ্চিত না হন, সেই প্রচেষ্টা আমাদের থাকবে। প্রেস ক্লাবের রাজনীতিকরণ বন্ধ করা হবে। এটা বুঝতে হবে এভাবে যে রাজনীতি আর প্রেস তো অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেখানে কিন্তু খোদ প্রেস ক্লাবকে
রাজনীতির অঙ্গন হিসাবে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা বা সমষ্টি স্বার্থ চরিতার্থ করার বিষয়টা বন্ধ। আগরতলা প্রেস ক্লাবের সদস্যদের দিল্লি জাতীয় প্রেস ক্লাবের সমস্ত সুযোগ সুবিধা থেকে সাহায্য করা হবে। দিল্লির প্রেস ক্লাব যে সুযোগ সুবিধাগুলো দিয়ে থাকে আগরতলা প্রেস ক্লাবের সদস্যদের সেই সুযোগ সুবিধার আওতায় আনার চেষ্টা করবে এই নবনির্বাচিত কমিটি। সর্বোপরি আগরতলা প্রেস ক্লাবকে চাটুকার মুক্ত করে নৈতিক, নিরপেক্ষ ও উন্নত পেশাজীবীদের সংগঠনে পরিণত করে আমাদের লক্ষ্য। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই দেখেছেন কিছু কিছু ব্যক্তি তার পদমর্যাদাকে ব্যবহার করে চাটুকারে পরিণত হয়েছে। সেই ছবি এবং সেই মিমস বহু মানুষের কাছে গেছে। অত্যন্ত সাধারণ মানুষ যারা কোনোভাবেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত নন তারা এই নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যক্তিগতভাবে এবং সমষ্টিগতভাবে, বা প্রেস ক্লাবের কাছে চিঠিতেও প্রশ্ন করেছেন যেগুলি কি হচ্ছে, আপনারা এই চাটুকারিতায় কেন মুক্ত হচ্ছেন। আমাদের যে থিম আমরা বর্ণনা করলাম সেটাতে কিন্তু আমরা বলেছি যে এমনি একটি অশুভ প্রচেষ্টা এই বিশ্ব জুড়ে, ভারত জুড়ে, এই রাজ্য জুড়েও চলছে যে কোনো না কোনোভাবে এই যে প্রতিবাদী ফলাটা, সাংবাদিকদের এই যে প্রতিবাদী আস্ফালন সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য, তার যে প্রতিবাদী মুখ তাকে সেলোটেপ দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা চলছে। কারণ শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সাংবাদিকরাই প্রাথমিকভাবে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এই ডানাগুলিকে ছাড়তে না পারলে শাসক, অশুভ শাসকদের পক্ষে রাজ্য বা দেশ বা বিশ্ব পরিচালনা অসম্ভব হয়ে দাঁড়ায়, রোজগারও সেটা বাধা সৃষ্টি করে। সেক্ষেত্রে প্রাথমিক চেষ্টাটাই হয় যে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী বা সাংবাদিকদের ডানা ছেটে দেওয়া, তাদেরকে পদানত করা, তাদের উত্তোলিত ফোনাকে ভারী বুটের তলায় ফেলে পদপিষ্ট করে দেওয়া, যাতে করে তারা চাটুকার হয়ে যায়, তার জন্য প্রলোভন দেওয়া, আর এভাবেও কাজ না হলে রক্তচক্ষু, হুমকি বা খুনের চেষ্টা করা। তারই রিফ্লেকশন হিসাবে এই রাজ্যেও সাংবাদিকরা বারবার আহত হচ্ছে বহুবার। আমরা বলছি এই যে প্রচেষ্টাটা, সেটা সেই প্রচেষ্টা থেকে নবনির্বাচিত যে কমিটি আসবে সেই নবনির্বাচিত কমিটি এই চাটুকারিতা মুক্ত হবে। কোনো প্রলোভনের কাছে তারা যেমন আত্মসমর্পণ করবে না, তেমনি করে কোনো রক্তচক্ষুর কাছেও তারা আত্মসমর্পণ করবেন না। রক্তচক্ষু এবং প্রলোভনের কাছে তারা আত্মসমর্পণ করেন না তার প্রমাণ আপনাদের কাছে বহুভাবে রয়েছে, বহুবার রয়েছে। এবারও এই প্রেস ক্লাবের নির্বাচনের আগে অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের পক্ষ থেকে আমরা ইভেন মুখ্যমন্ত্রীর হুমকির বিরুদ্ধে দাঁড়িয়ে একটা সুদীর্ঘ একটা কার্যক্রম আমরা গ্রহণ করেছিলাম। সেখান থেকে আমরা এটা প্রমাণ করেছি যে আমরা এমনকি মুখ্যমন্ত্রী যদি হুমকি দেন তার বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব, আমরা সেই আন্দোলনকে পরিচালিত করব। তো সেই ক্ষেত্রে এই দাবি করার উপযুক্ত প্যানেল, উপযুক্ত প্রতিনিধি আমরা এই দাবি আমাদের কাছে রাখছি, আমাদের সাংবাদিক বন্ধুদের এশিওর করছি, আশ্বস্ত করছি যে আগামী দিন কোনো প্রলোভনের কাছে আমাদের প্রতিনিধিরা মাথা নত করবেন না, বা সারা বিশ্ব জুড়ে এই যে একটা রক্তচক্ষু প্রদর্শনের এবং হুমকি প্রদর্শনের এবং প্রলোভন দিয়ে মাথা নুইয়ে দেওয়ার যে একটা প্রক্রিয়া চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের যারা কর্মী প্রতিনিধি তারা যোদ্ধার মতো আগামী দিন লড়াই পরিচালনা করবে। সব এখানে অনেক সাংস্কৃতিক সংস্থা রয়েছে সারা ত্রিপুরা রাজ্য জুড়ে, যারা টাকার জন্য, কারণ রবীন্দ্র ভবন, টাউন হল, নজরুল হল এগুলির ভাড়া এত বেড়ে গেছে যে সামান্য রোজগারে, সামান্য সংস্থার পক্ষে সেগুলির ভাড়া নিয়ে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এতে করে এই রাজ্যে নাটক, এই রাজ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আমাদের কমিটি স্থির করেছে আগামী দিন আমরা এই প্রেস ক্লাবের অডিটোরিয়াম এবং প্রেস ক্লাবের প্রাঙ্গণ আমরা ওই সমস্ত সাংস্কৃতিক সংস্থাকে দেব, যারা বিনামূল্যে দেব, যাতে করে এরা এখানে অনুষ্ঠান পরিচালনা করতে পারেন, যাতে যে এই অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে ত্রিপুরা আরও সংস্কৃতিময় হবে, আরও সমৃদ্ধ হবে, এই কামনা করি। সর্বোপরি আমরা এটা বলতে চাই যে আমরা এবং আমাদের যে প্রতিনিধিরা আজকে এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা কেউ আটকা প্রতিবাদী নই, হঠাৎ প্রতিবাদী নই। আমাদের অনুযোগ প্রতিম বন্ধু গত সাংবাদিক সম্মেলনে সেবক ভট্টাচার্য মহাদয় বলেছেন আটকা প্রতিবাদী। আমি জানি না এই রসিকতার অর্থটা কি দাঁড়ায়। এই রাজ্যের আন্দোলনের ধারাবাহিকতা আজ থেকে শুরু হয়নি, সেবক বাবুর সময় থেকে বা সান্নিক বাবুর সময় থেকে শুরু হয়নি, আমাদের জন্মের আগের থেকে শুরু হয়েছে। এবং সুবলদা, ভূপেনদা যখন প্রায় প্রথম যৌবনে তখন থেকে তারা সেই আন্দোলনে যোগদান করেছেন। শেখর দত্তের মতো, সমীর ধরের মতো প্রাজ্ঞ সাংবাদিক, অরুণনাথের মতো প্রাজ্ঞ সাংবাদিক, যিনি বহু আন্দোলনের মুখ্য ব্যক্তি,
আমাদের বলতে খুব লজ্জাবোধ হচ্ছে যে এই সমস্ত প্রাজ্ঞ ঐতিহাসিক আন্দোলনের প্রবক্তাদের তুচ্ছ করে দিয়ে আমাদের অনুজ প্রতিম বন্ধু বললেন যে আটকা প্রতিবাদী বা হঠাৎ প্রতিবাদী। রবীন্দ্র ভবনের কোনায় কয়েকটা মোম জ্বালালেই কোথাও আন্দোলন হয় না। আমাদের প্রত্যেকেরই মনে রাখতে হবে আন্দোলনের হাতিয়ার হিসেবে আমরা প্রত্যেকেরই কাছে একটি করে সংবাদ মাধ্যম রয়েছে। আমরা আমাদের সংবাদ মাধ্যমে যেমন করে কন্টিনিউয়াস প্রতিবাদ করেছি, ব্যক্তিগতভাবে যেমন আমরা রাস্তায় নেমেছি, গ্রেপ্তার বরণ করেছি, তেমনিভাবে আমরা রক্তচক্ষু উপেক্ষা করে টক শোতে সরাসরি একের পর এক মুখ্যমন্ত্রীদের বলে দিয়েছি কি তাদের করণীয়, কি তাদের করা উচিত। হঠাৎ করে কেউ একজন উঠে এসে যদি এই যে বিশিষ্ট আন্দোলনকারী যাদের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যদি কোনো সময় এই রাজ্যের সাংবাদিকদের আন্দোলনের ইতিহাস লেখা হয় সেখানে তাদের ইতিহাস লেখা থাকবে, তাদেরকে একটা তুচ্ছ করে দেওয়া, এই যে প্রবণতা, আমরা সেটাকে কি হিসেবে নেব? রাজ্যের মানুষ কি হিসেবে নেবে? আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন, যারা বহু অভিজ্ঞতায় সমৃদ্ধ, আপনারাই বা কি হিসেবে নেবেন? এই বিচারের দায়িত্ব আমি আপনাদের উপরে ছেড়ে আপাতত অন্য প্রসঙ্গে যাওয়ার জন্য আমার পানবেলার স্বাগতের কাছে ফিরে যাচ্ছি। আমি আগরতলা প্রেস ক্লাবের বিদায়ী কমিটির সভাপতি। এর আগেও আমি একাধিকবার আগরতলা প্রেস ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট ইস্যু পদে নির্বাচিত হয়েছি। প্রকৃতপক্ষে আগরতলা প্রেস ক্লাবের যারা মূল প্রতিষ্ঠাতা, জিতেন পাল, বীরেশ চক্রবর্তী, অমর গুপ্ত, তাদের সাথে 1973 সালে এই আগরতলা প্রেস ক্লাবের প্রস্তাবনা হয় এবং সেই যে কমিটি হয়েছিল জিতেন পালের নেতৃত্বে, তার সেই কমিটির আমি সম্পাদক ছিলাম। এবং প্রেস ক্লাবের সূচনায় এই আগরতলা প্রেস ক্লাবের জন্য আমাদের প্রয়াত সমস্ত শ্রেষ্ঠ সাংবাদিকরা আগরতলা রাস্তায় মিছিল করেছিল এবং শেষ পর্যন্ত আমরা দেবেন চক্রবর্তীর কাছ থেকে এই ভূমিকা এবং অভিযানটা পেয়েছি। সেটা একটা অন্য কাহিনী আছে, অনেক বড় কাহিনী, এটা আমি যাচ্ছি না। যেটা বলছি সেটা হলো গর্ব, এই রাজ্যের গর্ব আগরতলা প্রেস ক্লাব। আমরা যারা সমাজতা করি আমরা এটাকে গর্বের মঞ্চ বলে ভাবি। সেই মঞ্চে যেভাবে চলা উচিত ছিল গত 2 বছর সেভাবে চলতে পারে। বিশেষ করে গত 1 বছর প্রেস ক্লাবের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় বলবো না, কিন্তু কার্যহীন বলবো। যে পরিপ্রেক্ষিতে আজকে আমাদেরকে সেই আগরতলা প্রেস ক্লাব ফরমেশন করে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে, তার মূল কারণ কিন্তু অনেক আগ পিছিয়ে। এই রাজ্যের সাংবাদিকরা কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, কোনো শক্তি আমাদেরকে মাথা নত করতে পারে। আমরা বুক গুছিয়ে চলেছি, কিন্তু গত 2 বছর যারা প্রতিশ্রুতি দিয়েছিল এই রাজ্যের সংবাদ মাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাভিমান বজায় রাখার, তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সেই প্রতিশ্রুতি ভঙ্গ যখনই যে সরকার করেছে, সেই সরকার বিরুদ্ধে এই রাজ্যের সাংবাদিকরা প্রতিবাদী হয়েছে। সে 70-এর দশক থেকে এখন অবধি এই ধারাবাহিকতা চলছে, প্রতিবাদ করছি। আমরা এরকম স্বাভিমানী আমরা কারো কাছে মাথা মতো করি না। ভবিষ্যতেও আমার বন্ধুরা যারা আমার কলেজ জেনারেশন কলেজে আসেন, কোনোদিন এই রাজ্যের সাংবাদিকরা মাথা মতো করে যাবে। আমাদের কাজ গণতন্ত্রের স্বার্থে 4th স্তম্ভ হিসেবে প্রকৃত সত্যটা মানুষের কাছে তুলে ধরা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। সেই নৈতিক দায়িত্ব পালন করার জন্য আমরা সাংবাদিকতা করছি। আপনারা যারা আসছেন তারাও সেই নৈতিক দায়িত্ব পালনের জন্য করে। জার্নালিস্ট আর দ্য কাস্টোডিয়ান অফ পাবলিক ইন্টারেস্ট, আমরা জনস্বার্থের প্রহরী। সেই প্রহরীকে গালিগালাজ করে, সেই প্রহরীকে দেখা দেওয়ার হুমকি দিয়ে কোনো সরকার কোনোদিন স্বাভাবিকভাবে চলতে পারে এদেশে এখন অবধি হয়নি। সেই পরিপ্রেক্ষিতেই আমরা
সংবাদপত্র করছেন আক্রমণ শুরু হয়েছে। আপনারা সব ঘটনা না বললেও কয়েকটি ঘটনা বলব। সাংবাদিকদের বাড়িতে ডেকে নিয়ে, কর্মরত সাংবাদিক বন্ধুদের বাড়িতে ডেকে নিয়ে তাদের দেহ তল্লাশি করে ইয়েতে কি জানি বলবো আপনার লনে মাটিতে বসিয়ে প্লাস ক্যামেরা করে কেউ কেউ তার ক্ষমতা দিকে প্রদর্শন করে, সেইটার প্রতিবাদ আমরা করেছি। এইটা ত্রিপুরার কোনো মুখ্যমন্ত্রী এর আগে করেননি, কেউ সাহসই করতে পারে। কিন্তু কিছু কিছু লোক আছে ক্ষমতাটাকে এত বেশি গুরুত্বপূর্ণ মনে করেন যে তারা যা করবে তাই সহায়ক যেতে পেরে নেয়। আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যাতে আমরা মাথা তুলে না দাঁড়াতে পারি। আপনারা ইতিমধ্যে জানেন কত কিছু ঘটনা ঘটেছে। সংবাদপত্র দপ্তরে পুলিশ পাঠাবো, সম্পাদককে হুমকি দেওয়া, তারপরে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে দেখে দেওয়া, হুমকি দেওয়া, একটি স্ট্যান্ডিং সার্কুলার নামে একটি কালো অধ্যায় সূচিত করে আপনাদের মুখ বন্ধ করে দেওয়া। এছাড়া অজস্র ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী হুমকির ভয়ে পর্যন্ত 9 জন সাংবাদিক দৈহিকভাবে আক্রান্ত হয়েছে। যদিও আগরতলা প্রেস ক্লাব একটি বিনোদন সংস্থা মাত্র, কিন্তু আমরা যারা ফাউন্ডার, আমরা যারা প্রেস ক্লাবটি গড়ে তুলেছি, এতগুলি লোক যারা প্রয়াত হয়েছে, তাদের একটা গর্বের ভূমি, সেই ভূমিটাকে আমরা এই বুঝাতে দিই না। আমরা যা বলে ট্রেডিনের বিষয়েও আমরা কথা বলি। আপনারা দেখেছেন এই সরকার আসার পর বা তার আগে সরকার থেকে বিভিন্ন দাবি দেওয়া ব্যাপারে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে আমরাই কথা বলেছি। ত্রিপুরা নিউজ পেপার সোসাইটি প্রতিটি ক্ষেত্রে অগ্রগতিটা নিয়েছে। আবাসনেই বলুন, পরিচয়পত্রই বলুন, যাই বলুন, হয় ত্রিপুরা সাংবাদিক সংঘ অথবা ত্রিপুরা নিউজ পেপার সোসাইটি ভূমিকা নিয়েছে। আমরা এই রাজ্যের সংবাদ মাধ্যমকে তার যে স্বাভিমান আছে সেই স্বাভিমান নিচে নামতে দেবো না। আপনারা সেই প্রস্তুতি দেন যে আমরা আমাদের মাথা মতো কথা। আরে আমরা তো সারা জীবনের জন্য সাংবাদিক, যতদিন বেঁচে আছি ততদিন আমার কলম চলে। যারা হুমকি ধমকি দিচ্ছেন তারা তো 5 বছর বা 10 বছরের জন্য আছেন, তারা তো আবার চলে যাবেন, আবার আমাদের এসে পায়ে ধরবেন। তাদেরকে মনে রাখা উচিত হুমকি ধমকি দেওয়ার আগে যে আবার তো এদের কাছে যেতে হবে, এদেরকে ছড়ানো হবে, এদের সাহায্য দিতে হবে। এই কাজটা থেকে বিরত থাকার জন্য আমি আবার অনুরোধ করব। আগরতলা প্রেস ক্লাব যে কাজটি করতে পারত সেই কাজটি আগরতলা প্রেস ক্লাব করে। বলতে পারেন যে আমি সভাপতি আছি, আমি কেন করলাম না। আমি একদিকে এমন তীব্র আক্রমণের মুখে পড়েছি, সেখান থেকে বেরিয়ে এসে আবার এই আগরতলা প্রেস ক্লাবকে সংগঠিত করে এগুলি প্রতিবাদ করবো, তার জন্য একটা সুযোগ আমার ছিল না সামনে। উপরন্ত সেই কাজটা আগরতলা ম্যানেজিং কমিটি, প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটি করতো। প্র্যাকটিক্যালি কাজটা সম্পাদকের, আগরতলা প্রেস ক্লাবের যে সংবিধান তাতে প্রকৃত কাজটা সম্পাদকই করে থাকে। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী যখন সংবাদ মাধ্যমকে হুমকি দিলেন, দেখে নেওয়া হুমকি দিলেন, আগরতলা প্রেস ক্লাবের প্রতিবাদ করেছে। 9 জন সাংবাদিক যখন রক্তাক্ত হলেন, আক্রান্ত হলেন, আগরতলা প্রেস ক্লাব তার প্রতিবাদ করে। এই সো-কল সার্কুলার, স্ট্যান্ডিং অর্ডার, আমি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী নজর নিয়েছি, প্রেস ক্লাবের সভাপতি আর সম্পাদক আমার সাথে ছিলেন, কিন্তু উনি কথা দিয়েও কথা রাখেননি। যেমন কথা রাখেননি যে উনি মুখ্যমন্ত্রী হয়ে আমাদের শহীদ মঞ্চে এবং আগরতলা প্রেস ক্লাবে বারবার বলে গেছেন এই রাজ্যের সংবাদ মাধ্যমের স্বাধীনতা বজায় রাখবেন এবং সাংবাদিকদের সমস্ত দুঃখের পাশে দাঁড়াবেন। তো আমরা সংবাদ মাধ্যমের পাশে দাঁড়ানোর অর্থ আমরা যেটা দেখলাম আর কি, সেটা এই রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী করেননি। সংবাদপত্র দপ্তর পুলিশ পাঠিয়ে দেওয়া, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়ে নোটিশ তারিখে দোষী সাব্যস্ত করা, মিথ্যা মামলার সম্পাদককে পুলিশের দপ্তরে ডেকে দেওয়া, মন্ত্রী কর্তৃক হুমকি দেওয়া সম্পাদিকাকে, এই ধরনের ইতিহাস ত্রিপুরা রাজ্যে অতীতে আমি 51 বছর পার করে ফেলেছি এই পেশায়, আমি দেখিনি। আমি জরুরি অবস্থার সময় দেখেছি,
এই ধরনের পরিস্থিতি ত্রিপুরায় কোনোদিন হয়নি। ত্রিপুরার সাংবাদিকরা কোনোদিন মাথা নত করেনি, কোনোদিন এরকম হুমকিরও সম্মুখীন হয়নি। আমরা যারা বলতে পারেননি, ওনারা হয়তো জানা নেই, আমাদের শেখরবাবু এবং আজকের পরিবারের সম্পাদকের সাংবাদিক কল্যাণ তহবিলের সাহায্যের জন্য বহু সাংবাদিক সরকারি তরফে আবেদন করে নিয়েছে, কিন্তু রুলসগুলি এমন এলোমেলো গোলমালে, সাংবাদিক তার চিকিৎসার টাকা তো পানলেন, স্বর্গে চলে যাচ্ছেন, তারপরে আমরা সাহায্য করি। আমরা এই ম্যানেজিং কোর্টে আমরা নিবেদিত কমিটির ফিরে আসি, আমরা সরকারের মুখাপেক্ষি হয়ে থাকবো না। আমাদের কাছে এখনো প্রায় 44-50 কোটি টাকা আছে, লক্ষ টাকা মতো আছে। আমরা এই টাকা দিয়েই সাংবাদিক কল্যাণ তহবিল আমরা শুরু করবো। সেটা সরকারের মুখাপেক্ষি, সরকার যেটা আছে ঠিক আছে থাকুক, এটার জন্য আমরা দরকার করবো, পারি না অনেক সময় আমরা সেটা করবো। আমাদের নিজস্বভাবে প্রেস ক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিল থেকে আমরা কর্মরত সাংবাদিকদের আপত্তিগুলো থেকে পাশে দাঁড়াবো। এমনিতে স্বাস্থ্য শিবির আমরা গত 2 বছর আমরা অনেকগুলি করেছি। আমাদের সাথে ভারতবর্ষের প্রায় সবকটি হাসপাতালে চুক্তি আছে। আমাদের কোনো সাংবাদিকের পরিবারের কেউ যদি অসুস্থ হন, সব হাসপাতালে যান, তারা 10% ডিসকাউন্ট পাবেন। তাছাড়া অন্যান্য সুযোগ সুবিধা যা আছে এগুলি তারা পাবেন। এই ব্যবস্থা আমরা আরও বাড়াবো। আমরা আগরতলা এমনিতে প্রায় সবকটি যারা চিকিৎসা পরিষেবা চালায় তারা আমাদেরকে কার্ড দিয়ে রেখেছে, অপেক্ষিত কম মূল্যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য। সেটা আমরা পরিধি আরও বাড়াবো, যাতে বিনামূল্যে কিছু পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে, করতে পারে না করতে পারে, সেটা আমরা করে দেবো। সাংবাদিকদের পেনশনের দাবি আমরা আমার এই ত্রিপুরা নিউজ পেপার সোসাইটির দাবিতে এখানে আছেন অনেকরা যারা সচিবালয়ে আমার সাথে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশনে আমরা 10,000 টাকা আমরা আদায় করে এনেছিলাম। সেটা প্রেস ক্লাব সাংবাদিকদের পেনশনের জন্য 25,000 টাকা দাবি করবে আগামী দিন। কেউ কেউ বলছেন, আমি প্রচারও দেখছি, আগরতলা প্রেস ক্লাবকে আন্তর্জাতিক করে বন্ধুরা, এটা আমরা পারবো না। আমরা এটা প্রতিশ্রুত করতে আগরতলা প্রেস ক্লাবে আমরা কোনো বাদ করতে পারবো না। আর উইদাউট বাদ আন্তর্জাতিক মানের প্রেস ক্লাব হয়। গোটা ইউরোপ সহ পৃথিবীর নানা দেশ কোনো ক্লাবেই বার ছাড়া প্রেস ক্লাব চলে, পৃথিবীর সব দেশে এমনি। কিন্তু আমরা এটা করতে পারছি না। আমরা প্রতিশ্রুত করতে আমাদের প্রয়াত সম্পাদক, আমি যখন প্রথম প্রস্তাব আনলাম আগরতলা প্রেস ক্লাবে, তখন বিরোধিতা করছে এটাকে মদের ঠ্যাক বানানোর জন্য চেষ্টা করছি। সেটা মদের ঠ্যাক বানানোর জন্য প্রেস ক্লাব আমরা সেই সবাই প্রতিশ্রুতি দিয়েছিলাম, যদি প্রেস ক্লাব কখনো হয় মদের ঠ্যাক আমরা বানাবো না, বার আগরতলা করতে পারবে না। দীপেন চক্রবর্তী যখন আমাদের প্রেস ক্লাব অর্পণ করেন, তখনও উনিও বলেছিলেন আগরতলা প্রেস ক্লাবে বার না। আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি, আমরা আগরতলা প্রেস ক্লাবে বাদ করতে পারবো না। সুতরাং আন্তর্জাতিক মানের প্রেস ক্লাব বলতে যারা প্রচার করছেন, তারা কি জিনিস প্রচার করছেন আমি জানি না। তো এই একটি ক্ষেত্রে আমরা বাকি সব ব্যবস্থা কিন্তু অলরেডি চালু আছে, ওয়াইফাই চালু আছে। আমরা যেটা করবো সেটা হলো একটা এডিটিং রুম আমরা দিয়ে দেবো, এবার সেখানে যা যা প্রয়োজন আছে ইন্টারনেট কানেকশন শুধু আমরা কম্পিউটার দিয়ে দেবো, সেখানে পরে করতে হবে। এখনও করতে পারছেন অনেকেই, তো আরেকটু ভালোভাবে যাতে হয় সেটা আমরা করে দেবো।
একটা আমি যখন প্রেসিডেন্ট ছিলাম বা সেক্রেটারি ছিলাম তখনই আমরা আমাদের বীরেশ্বরপতি জিন পাল ভুবন দত্ত ভৌমিক অমিয় দেব রায় অনিল ভট্টাচার্য তাদের নামে আমরা প্রতি বছর পুরস্কারের একটা ঘোষণা দিয়েছিলাম। আমি নিজে বীরেশ্বরপতি পুরস্কার ঘোষণা করেছিলাম। কিন্তু গত কয়েক বছরে কেউ এই সমস্ত পুরস্কার পেয়েছেন বলে আমি জানি না, বা গত 2 বছর আমি ছিলাম না আগরতলা প্রেস ক্লাবে, তখনও এই নিয়ে আলোচনা হয়নি। প্রেস ক্লাবে এইগুলি নিয়ে আলোচনা তো হয়নি। প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির এখানে ভাইস প্রেসিডেন্ট আছেন, তিনি আশা করি বলবেন আমরা কীভাবে প্রেস ক্লাব চালিয়েছি। সেই ব্যর্থতা আমারও আছে, আমি পারিনি এগুলি করতে। কিন্তু নতুন যে কমিটি আসবে এই কমিটি সেই কাজগুলো, আমাদের পুরনো কাজগুলি নিশ্চয়ই করবে, আমি সেই আশা রাখি। এইবারে নির্বাচন শুধু একটি বিষয়ের উপর, আমরা মাথা উঁচু করে চলবো নাকি আমরা মাথা নত করে চলবো। দুটো পক্ষ এখানে রয়েছেন। এক পক্ষ মাথা উঁচু করে চলার পক্ষে, আরেক পক্ষ মাথা নত করে চলার পক্ষে। এক পক্ষ সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে, আরেক পক্ষ সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিরুদ্ধে। আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে, ব্যক্তি স্বাধীনতার পক্ষে, আমরা মাথা উঁচু করে চলার পক্ষে। এই জন্য আমরা ভোট প্রার্থী হয়েছি। আপনারা দুটি শিবিরের মধ্যে যে কাউকে বেছে নিতে পারেন, আমাদের কোনো ব্যাপার নেই। আজকে যারা আমরা একজন সেই জন্য সমালোচনা করছি, 8 তারিখ সন্ধ্যার পর কিন্তু আমরা গলাগলি করব। আগরতলা প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় অনেক কথাবার্তা হচ্ছে, মানুষও একটা চাঞ্চল্য আছে। ইতিমধ্যে যা আমাদের নিজস্ব ব্যাপার, এ নিয়ে চাঞ্চল্যের কোনো ব্যাপার নেই। 8 তারিখ অবধি আমরা হয়তো প্রচার করবো, কারোর বিরুদ্ধে কিছু বলেও যদি থাকে আমরা তার দুঃখ প্রকাশ করব। কিন্তু আমরা এমন কোনো কাজ করব না যাতে 8 তারিখ আমাদের একজনের মুখ একজন দেখতে লজ্জা করে। সুতরাং আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে। 8 জুলাই নির্বাচন আমি আশা করব এবং আপনাদেরকে সবাইকে বলবো যে দুটো পক্ষের এক পক্ষকে বেছে নিতে হবে। একটা হলো স্বাভিমান, আমি মাথা উঁচু চলার কারণে দীর্ঘদিনের ঐতিহ্য, যেটা আমরা গত 50-52 বছর ধরে করে আসছি। আর সেটা হলো আপনার স্বাধীনতা, আপনার মত প্রকাশের স্বাধীনতা। প্রতিটি মানুষের মৌলিক অধিকার হলো মত প্রকাশের স্বাধীনতা। ভারতবর্ষের সংবিধান মৌলিক অধিকার হিসেবে আমাদের কিছু স্বাধীনতা দিয়েছে। আমাদের স্বাধীনতা বাধা আসছে, সে বাধা আসছে স্ট্যান্ডিং অর্ডার নামে আমাদের একটা কালো কানুন জারি করতে হয়েছে, যেটা জরুরি অবস্থাতে সময় হয়নি। আমরা চাই সেই কালো কানুনটা প্রত্যাহার হোক। আমাদের কাজকর্মে যাতে কেউ বাধা সৃষ্টি না করে, আমরা যাতে আমাদের কাজটা চলো। আপনারা যারা করছেন সেগুলো আপনারা কাজ আপনারা করুন, আমাদের কাজটা আমাদেরকে। সবাইকে ধন্যবাদ। আমি ভুলে গেছি, এই প্রেস ক্লাব নির্বাচনকে সামনে রেখে কিছু অপপ্রচারও হচ্ছে, বিশেষ করে আমার নামে অপপ্রচার হচ্ছে। আমাকে জবরদখলকারী বলে কেউ গালমন্দ করছে। আগরতলা প্রেস ক্লাবের যখন সত্যবোধের ম্যানেজিং কমিটি বা দ্বিবার্ষিক সভা করছিল, আমি তখন বাইরে ছিলাম এবং আমি যদি থাকতাম সত্যবোধে সেদিন অপদস্থ হয়ে আগরতলা প্রেস ক্লাব ছেড়ে দিতাম না। সেটা আমার সব কোনোদিনই হতে পারবে না এবং যতদিন জীবিত আছে আমার সামনে সিনিয়রদেরকে অপমান করতে পারবেন। আমি সেটা বলছি। আমি ছিলাম না। পরবর্তী সময় নির্বাচন হয়েছে, নির্বাচনে আমি কেন্দ্রীয় ছিলাম। আমি ভোটার এই যে মনোনয়নপত্র পেশ করে আমি আবার চলে যাই। আমার স্ত্রীর অসুস্থতার জন্য ওনাকে চেন্নাই নিয়ে চলে যাই। নির্বাচনে আমার অনুপস্থিতি হয়েছে। সুতরাং আমি জবরদখলকারী নই। জবরদখলকার যারা করেছে তাদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। এই একটা জিনিস ক্লিয়ার করছি যে আমি থাকলে সত্যবোধ সেদিন যেভাবে অপমানিত হয়েছে সেটা হতে দিতাম না। উপরন্ত আমি সবার কাছে আহ্বান করব, যা হবার হয়ে গেছে, একটা সুন্দর ভবিষ্যৎ যাতে আমরা ত্রিপুরার সাংবাদিকদের দিতে পারি। ত্রিপুরার সাংবাদিকরা ভারতবর্ষের সাংবাদিকদের অন্যান্য রাজ্যের সাংবাদিকদের তুলনায় কোনো অংশই কম নয়। এরাই ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের সাংবাদিকদের মাথা নত করে না,
বিক্রি হয় না, আমরাও বিক্রি হয় না, আমরা মাথা মতো করি না। আমাদের এই রাজ্যের পুরনো ঐতিহ্য আমরা সেটা বজায় রাখবো আগামী দিন। এই কথাটাই যে আমার জবরদখলকারী বলে আমাকে গালবন্ধ করা হচ্ছে, সেটা আমি পরিষ্কার করার জন্য বসেনি। জার্নালিস্ট আমরা গণ অবস্থান করার আগে রাজ্যের সমস্ত স্তরে আমাদের বিভিন্ন টিম গেছে, ওরা গিয়ে সফল হয়েছে। আমরা যে একটা ভয়ঙ্কর রিপোর্ট পেয়েছি সেটা আমরা কেউ বলতে পারিনি। সেই রিপোর্টটা হলো কোনো সাংবাদিক কোথাও স্বাধীনভাবে কাজ করতে, স্বাধীনভাবে দিতে পারে সাহস করতে, রিপোর্ট করতে। এই পরিস্থিতি ত্রিপুরায় ছিল না কখনো। এই পরিস্থিতি কায়েম রাখতে আমরা দেব না, যাতে স্বাধীনভাবে সাংবাদিকরা কাজ করতে পারেন, যাতে তার মৌলিক অধিকার প্রয়োগ করতে পারেন। এই জন্য যদি প্রয়োজন পড়ে আমরা এর আগে 184 দিন এই রাস্তায় কাটিয়েছি, দরকার পড়লে আরও 184 দিন রাস্তায় কাটাবো। আমরা যে একটা আতঙ্ক চলছে, সেই আতঙ্ক অবসান, যে আতঙ্ক আমরা সাংবাদিকদের আতঙ্ক হবে না। আগরতলা প্রেস ক্লাবের এবারে নির্বাচনী সেভ আগরতলা প্রেস ক্লাব ক্যান্ডিডেট সেক্রেটারি পদপ্রার্থী। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের শ্রদ্ধেয় সুগন্ধা, শ্রদ্ধেয় সান্নিধ্যা সাগরদার কাছ থেকে। আমার এ ব্যাপারে আর বেশি কিছু বলার নেই। আমরা একটা কথাই বলতে চাই, সম্ভবত এবারই প্রথম আগরতলা প্রেস ক্লাবে যারা ভোট প্রার্থী হয়েছে, মোস্ট অফ দেম আর ভেরি ভেরি ইয়াংদের হাতে যাচ্ছে আগরতলা প্রেস ক্লাব। আমরা দেখছি একটা রিভিউ করে আগরতলা প্রেস ক্লাবে এবার প্রচুর নতুন সদস্য হয়েছে। কিন্তু একটা জিনিস আমি দুঃখের সাথে বলতে চাই, দেখা গেছে প্রচুর জেনুইন সাংবাদিক, ওদের নাম নেই আগরতলা প্রেস ক্লাবের এবারের ভোটার তালিকায়। আমি নিজে দেখেছি 285 জনের মধ্যে কম করেও 25 থেকে 30 জন কেউ চিনে না। আমাদের প্যানেলের যে 10 জন প্রার্থী আছে, কেউ বলতে পারছে না যে ও কোন হাউসের সাংবাদিক। আবার এরকম 25 থেকে 30 জন আছে আমরা সবাই চিনি, প্রত্যেকদিন দেখা হয়, এখনো আছে অনেকে যে ওরা সাংবাদিক, কিন্তু ওদের নাম আগরতলা প্রেস ক্লাবের ভোটার তালিকা আসেনি। এটা খুবই দুঃখজনক। আমরা কথা দিচ্ছি, আমরা আগরতলা সেভ প্রেস ক্লাব, সেভ আগরতলা প্রেস ক্লাব কমিটি যদি ভোটে জিতে আসি, আমরা এই অন্যায়টা যেটা হয়েছে ইউনিয়ন সাংবাদিকদের সঙ্গে আমরা একটা রিভিউ করব এবং প্রকৃত সাংবাদিকরা লিখবাই আগরতলা প্রেস ক্লাবের মেম্বার থাকবেন এবং আগরতলা প্রেস ক্লাবের যে সমস্ত পরিষেবাগুলি চালু আছে ওগুলো তো চালু থাকবেই। আমরা যেটা সুবলদা বলেছেন, এটা বলবো না যে আমরা আন্তর্জাতিক মানের প্রেস ক্লাব এখানে করবো, জাতীয় মানের প্রেস ক্লাবের সমস্ত সুবিধা দেব, কিন্তু আমরা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছি অলরেডি সান্নিধ্যগুলি বলেছেন যে প্রাথমিক যে প্রয়োজনগুলো একটা সাংবাদিক বা ওয়ার্কিং জার্নালিস্টের, এগুলো সবগুলি আমরা পুঙ্খানুপুঙ্খ চালু করব এবং আগরতলা প্রেস ক্লাবকে আগরতলা শহরের একটা স্টেট অফ আর্ট সেন্টার হিসেবে আমরা তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন, বিদায়ী কমিটি সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে জানতে পারেন, আগামী দিনের কর্মসূচি আমরা বলে দিই। আমার একটা প্রশ্ন আছে যে এখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে 24 ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে তোলা, আক্রান্ত হয়েছে প্রত্যেকটা কেসেই, এবং পুলিশের যে ভূমিকা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এই ক্ষেত্রে সাংবাদিকরা ইনস্ট্যান্ট কিভাবে রেমেডি পাবে? ওখানে একটু মাস্টার খুলে আচ্ছা ঠিক আছে।
তোমার কাজটা করে দিচ্ছি দাদা দাদা একটু এই বিষয়ে কোনো প্রশ্ন নাই